আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ প্রথম খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 15 বা শেষ পর্ব। উঠোনে অনেক ঘোড়াও রয়েছে। ঝোপঝাড়ের ওদিক থেকে নারী কণ্ঠ আর শিশুদের গলাও বেশি এলো। বিশাল এলাকা জুড়ে বাড়ি আসলে একটা নয়, অনেকগুলো। ইঞ্জিন বন্ধ করবার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বহু লোকের ভারী একটা গুঞ্জন ঘিরে ধরল অ্যানিকে। একটু ভয় ভয় লাগলো ওর। এত লোক কোত্থেকে এলো? গাড়ি থেকে বেরোলো সে। সামনে ভিড়, অথচ অন্ধকারে বেশি দূর দৃষ্টি চলে না। সাবধানে এগোলো। অনিচ্ছা সত্ত্বেও দুপাশে সরে গিয়ে পথ ছেড়ে দিল লোকগুলো। বারান্দায় উঠে এলো অ্যানি। বারান্দায় কোনো আলো নেই, তবু বোঝা যায় লোক গিজ গিজ করছে। সামনের ঘরটায় ঢুকলো অ্যানি। ভেতরে প্যারাফিন ল্যাম্প জ্বলছে। প্রতিটি ল্যাম্প থেকে ধোঁয়া বেরোচ্ছে হু হু করে। ঘরের ভেতর পুরুষ মানুষের ঘাম, তামাক, রান্না করা মাংস আর মশলা ও তেজের গন্ধ। অ্যানি ঢুকতেই বিপজ্জনক একটা নিস্তব্ধতা নেমে এলো কামরার ভেতর। দোরগোড়ায় অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল সে। চোখে নগ্ন সন্দেহ আর মারমুখ ভাব নিয়ে বহু লোক এক দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে। এই সময় কামরার একেবারে শেষ প্রান্ত থেকে সিধে হলো প্রিন্স সালে। মিস হুইস্পার। ভিড় ঠেলে হনন করে বেরিয়ে এলো সে। অ্যানির সামনে দাঁড়িয়ে হাত ধরল। তোমার কথা ভেবে চিন্তা হচ্ছিল, রিপোর্ট পাঠানো হয়েছে। আবার ভিড় ঠেলে নিজের জায়গায় নিয়ে এলো তাকে সে। পাশে বসালো। তারপর হাত ইশারায় সামনে বসা লোকটার দিকে তার দৃষ্টি আকর্ষণ করল। গালা গোত্রের প্রধান নূর আয়াং গালাও। ক্লান্ত আর খানিকটা সন্ত্রস্ত হলেও লোকটাকে খুঁটিয়ে দেখল অ্যানি। উঠোনে দাঁড়ানো লোকগুলোকে দেখে যেমন ভয় ভয় লেগেছিল, এই লোকটাকে দেখেও সেই ভাবটা ফিরে এলো মনে। লোকটার চেহারায় উৎকট শত্রুতার ভাব ফুটে আছে। লুকিয়ে বা চেপে রাখবার কোনো চেষ্টা নেই। সরীসৃপের মতো ঠান্ডা চোখ, বড় বড় হলেও নেশাগ্রস্তের মতো ঢুলু ঢুলু অপলোক। প্রথম দর্শনেই লোকটাকে নীচ, ইতর আর নির্দয় বলে মনে হলো অ্যানির। সেজন্য অবশ্য নিজেকে মনে মনে তিরস্কারও করল সে। কারো সম্পর্কে না জেনেই কোনো সিদ্ধান্তে আসা কি উচিত? লোকটার বয়স বেশি নয়, 30-এর কোটা এখনো পেরোয়নি। তবে হয় রোগ, নয়তো লামপট্টের কারণে তার মুখ আর শরীর কেমন যেন চুপসে আছে। গায়ের চামড়ার নিচে মাংস যেন নরম কাদা। চামড়ার রঙ অনুজ্জ্বল সাদাটে। লোকটা যেন কখনো রোদে বেরোয়নি। ঠোঁট দুটো অস্বাভাবিক ফোলা, কাঁচা মাংসের মতো লালচে। ত্বকের সঙ্গে একেবারেই বেমানান। লোকটার দৃষ্টি একদম সহ্য করতে পারল না অ্যানি। ভাব্যতার লেশ মাত্র নেই তার মধ্যে। নিজের কুৎসিত ভাব সে গোপন রাখতে অভ্যস্ত নয়। শুধু যে অ্যানির পা থেকে মাথা পর্যন্ত ঘন ঘন দৃষ্টি বুলালো তাই নয়, বুকের ওপর আর তলপেটের নিচের দিকে এক দৃষ্টি দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলো। ঘৃণায় রি রি করে উঠল অ্যানির সারা শরীর। প্রচন্ড রাগের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করল সে। ওকে এমন নির্লজ্জের মতো দেখছে বটে নূর আয়াং গালা, কিন্তু তার চেহারায় হাসি বা প্রশংসার ভাব বিন্দুমাত্র ফুটল না। এমন ভাবলেশহীন চেহারা কল্পনাও করা যায় না। খক করে একবার কাশল প্রিন্স। তারপরও দীর্ঘ 1 মিনিট অ্যানির উপর চোখ বোলালো নূর আয়াং গালা। অবশেষে হাসান সালের দিকে ফিরল সে। হরিণের শিং দিয়ে তৈরি প্রকাণ্ড ফাইভটা লালচে ঠোঁটে তুলে ঘন ঘন টান দিল। কুটুগন্ধির তামাকের ধোঁয়ায় জায়গাটা ভরে গেল। গন্ধটাই অ্যানিকে বলে দিল লোকটার চেহারা অমন চুপসে আছে কেন। মারিহুয়ানা খাচ্ছে সে। সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি, বলল প্রিন্স। চাকর বাকরদের ডেকে খাবার পরিবেশন করবার নির্দেশ দিল সে। আমাদের ক্ষমা করতে হবে মিস হুইস্পার, অ্যানের দিকে ফিরে আবার বলল সে। নূর আয়াং ইংরেজি বোঝে না, তাছাড়া আমাদের
আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। খেয়ে নিয়ে তুমি নিজের ঘরে চলে যাও, তোমার ঘুম দরকার। কোথায় শোবো আমি? একটা ঢোক গিলে জিজ্ঞেস করলো অ্যানি। তোমার জন্য একটা কামরা ঠিক করা হয়েছে, কোনো ভয় নেই। অ্যানির মনের ভাব বুঝতে পেরে আশ্বস্ত করল প্রিন্স। আমাদের আলোচনা সারা রাত ধরে চলবে। ক্ষীণ হাসল সে। কথা হবে প্রচুর, সিদ্ধান্ত হবে কিনা বলা মুশকিল। শত বছরের শত্রুতা ভুলে রাতারাতি এক হওয়া সহজ কথা নয়। নূর আয়াঙ্গের দিকে ফিরল সে। গরম মশলাবহুল খাবার অ্যানির পেটের ফাঁপা আর ঠান্ডা খাদ ভরে তুলল। সমস্ত ক্লান্তি দূর করে দিল এক গ্লাস তরল আগুন অর্থাৎ তেজ। সাহস ফিরে আবার আসবার সঙ্গে সঙ্গে সাংবাদিক সুলভ কৌতূহল পেয়ে বসল তাকে। নিজের চারিদিকে কি ঘটছে জানবার আগ্রহে উঠবার নামটিও মুখে আনল না। পালা করে কথা হচ্ছে ওদের মধ্যে। নূর আয়াং যখন কথা বলছে তার শুধু ঠোঁট নড়তে দেখল অ্যানি। শরীর স্থির, হাত অনড়, চোখ অপলক। থেমে থেমে কথা বলল সে। প্রচন্ড ঝাঁঝির সঙ্গে মাঝে মধ্যে দু একটা শব্দ বারবার উচ্চারণ করল। দু একটা শব্দ বেরিয়ে এলো বিস্ফোরণের মতো সগর্জনে। আর প্রিন্স কথা বলল ঠান্ডা মৃদু স্বরে। মাঝে মধ্যে হাত নাড়ল সে। ভ্রু কপালে তুলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থেকে 2-4 সেকেন্ড করে বিরতি নিল, কিন্তু নূর আয়াং প্রশ্নের উত্তর না দেওয়ায় শুরু করলো আবার। নূর আয়াংয়ের দুপাশে বসে আছে দুই যুবতী গালা। কালো, তবে চেহারায় লাবণ্য আছে। চুলে বোধহয় কখনো চিরুনি পড়েনি, জটা পড়ে গেছে। মেয়েগুলোর চোখ অস্বাভাবিক সরু এবং আর চোখে তাকানোর প্রবণতা ভারী অস্বস্তিকর। চেহারায় কোনো ভাব নেই, শান্ত পুতুলের মতো বসে আছে তারা। অন্যমনস্ক ভাবে দুজনের যে কোনো একজনকে আদর করছে নূর আয়াং, অনেকটা প্রিয় কুকুরের গায়ে হাত বুলানোর ঢঙ্গে। মাঝখানে একবার অসভ্যতার শেষ সীমায় পৌঁছে গেল নূর আয়াংয়ের আচরণ। একটা মেয়ের ব্লাউজের ভেতর হাত গলিয়ে চাপ দিল সে। মেয়েটা ঘাড় ফিরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। ব্যথা পেয়ে একবার শুধু গাল কোচলালো, তাছাড়া আর কোনো প্রতিক্রিয়া হলো না তার। এমনকি নূর আয়াঙ্গের দিকে তাকালোও না। ব্লাউজের ভেতর থেকে তার হাতটা সরিয়ে দেওয়ারও চেষ্টা করল না। গা গিনগিন করে উঠল অ্যানির, কারণ মেয়েটার ব্লাউজে বীজে দাগ ফুটে উঠেছে। বোঝা গেল দুধে ভরে আছে মেয়েটার বুক। ক্লান্তিহীন সুস্থ থাকবার অনুভূতিটা দ্রুত হারিয়ে ফেলছে অ্যানি। মাথাটা একটু একটু ব্যথা করতে শুরু করেছে। ধোঁয়ায় জ্বালা করছে চোখ। দুর্বোধ্য অ্যামাহারিক বাসার একগিয়ে কথাবার্তার নার্ভের উপর হাতুড়ির বাড়ি মারতে শুরু করলো। প্রিন্সের কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়বে বলে ভাবছে, এই সময় কামরার বাইরে কিসের একটা গোলমাল শুরু হলো। প্রচন্ড ঘৃণা আর অক্রোশের সঙ্গে তীক্ষ্ণ নারীকণ্ঠ চিৎকার করছে। কামরার ভিতর কি এক প্রত্যাশায় উন্মুখ হয়ে উঠল লোকগুলো। ঝট করে মুখ তুলে ঝগড়াটে গলায় কিছু বলল নূর আয়াং। দুজন সশস্ত্র গালা এক যুবককে ধরে নিয়ে এলো কামরার ভেতর। যুবকের বয়স 18 কি 19 হবে। তাড়াহুড়ো করে কামরার মাঝখানটা নূর আয়াংয়ের সামনে খালি করা হলো। রশি দিয়ে বাঁধা হয়েছে যুবকের হাত দুটো। কবজির চামড়া কেটে ভেতরে ঢুকে গেছে রশি। চরম আতঙ্কে ধর ধর করে ঘামছে সে। কোটরের ভিতর চটপট করছে চোখের মনি। যুবকের পিছু পিছু এলো এক বুড়ি। তার স্বরে অবিরাম চিৎকার করছে। তার বয়স আন্দাজ করা অসম্ভব ব্যাপার। সব চুল সাদা হয়ে গেছে। মাড়িতে একটাও দাঁত নেই। দুপায়ে দাঁড়ানো বাঁদরের মতো শরীর। কোমরের কাছে পেছনটা অদ্ভুতভাবে বাঁকা। বারবার বুড়ি লাফ দিয়ে যুবকের মুখ খামচানোর চেষ্টা করল। তার হাত হাড্ডিসার শিরাগুলো ফুলে আছে। প্রতিটি আঙুলে নোংরা নখ, 1-1.5 ইঞ্চি করে লম্বা। চিৎকার করবার সময় মুখ হা করছে সে। ভেতরটা কুচকুচে কালো আর পিচ্ছিল। তার প্রতিটি হামলা অনায়াসে সহাস্যে ব্যর্থ করে দিল সশস্ত্র প্রহরীরা। ঘন ঘন হাত ঝাপটা দিয়ে দূরে সরিয়ে রাখলো বুড়িকে। সামনের দিকে ঝুঁকে আগ্রহের সঙ্গে দৃশ্যটা উপভোগ করছে নূর আয়া গালা। কি এক প্রত্যাশায় চকচক করছে তার চোখ। এতক্ষণে মাত্র একটা প্রশ্ন করল সে,
জবাবে প্রায় ডাইভ দিয়ে পড়ল বুড়ি তার সামনে। ফাঁকা জায়গাটায় গড়াগড়ি খেতে শুরু করলো সে। নিজের মাথা সাদা চুল ছিঁড়ছে, দাঁতহীন মাড়ির সাহায্যে হাত কামড়াচ্ছে, চড় মারছে নিজের গালে। আর এইসবের সঙ্গে সমানে চলেছে আর্তচিৎকার। স্তব্ধ বিস্ময়ে পাথর হয়ে গেলেও হঠাৎ করে অ্যানি উপলব্ধি করল বুড়ি আসলে নূর আয়াগের কাছে কিছু একটা চেয়ে আবেদন করছে। নূর আয়াং সিদ্ধে হলো, তার মানে প্রত্যাখ্যান করল সে। ব্যাস, পাগল হয়ে গেছে বুড়ি। প্রথমে সে আরো দ্রুত বেগে গড়াগড়ি খেল নূর আয়াগের পায়ের সামনে, ফলে তার পরনের ডোলা আলখাল্লা উরুর উপর উঠে গেল। ফড়ফড় করে ব্লাউজটা ছিঁড়ে ফেলল সে। শেষ একটা গড়ান দিয়ে চলে এলো নূর আয়াঙ্গের পায়ের উপর। পালা করে গালা প্রধানের পায়ে চুমো খেলো আর মাথা টুকলো। হেসে উঠে বুড়ির পেটে লাথি মারল নূর আয়াং। দূরে ছিটকে পড়ল বুড়ির হালকা শরীর। নূর আয়াঙ্গের চোখে নেচে উঠল অশুভ একটা আলো। দাঁড়ালো বুড়ি, আবার ডাব দিয়ে পড়ল নূর আয়াঙ্গের পায়ের সামনে। বারবার একই দৃশ্য, লাথি খেয়ে ছিটকে পড়ে বুড়ি, আবার ফিরে এসে নূর আয়াঙ্গের পায়ে মাথা ঠোকে। মাঝে মধ্যে দু একটা প্রশ্ন করলো গালা প্রধান। জবাব এলো কখনো গার্ডদের কাছ থেকে, কখনো বুড়ির কাছ থেকে। মিস হুইস্পার, বিড় করে বলল প্রিন্স, আমার পরামর্শ যদি শোনো, এখনই তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর যা ঘটবে তা তুমি দেখে সহ্য করতে পারবে না। কেন, কি ব্যাপার? দ্রুত জানতে চাইল অ্যানি। তার ভেতর সাংবাদিক সুলভ আগ্রহ মাথা ছাড়া দিয়ে উঠল। কি করছে ওরা? বুড়ির অভিযোগ যুবক তার ছেলেকে খুন করেছে। গার্ড দুজন ঘটনার সাক্ষী, আর নূর আয়াং বিচার করবে। এখনই রায় দেবে সে, শাস্তিও দেওয়া হবে সাথে সাথে। এখানে হতচকিত দেখালো অ্যানিকে। হ্যাঁ মিস হুইস্পার, আমি অনুরোধ করছি তুমি চলে যাও। গালাদের প্রধান মুসলমান হলেও ওরা বেশিরভাগই খ্রিস্টান। বুড়ি আর যুবকও তাই। কাজেই এই ধরনের অপরাধের শাস্তি বাইবেলে যা লেখা আছে তাই হবে। ওল্ড টেস্টামেন্ট থেকে রায় নেবে নূর আয়াং। ব্যাপারটা হবে দাঁতের বদলে দাঁত। প্রিন্সের পরামর্শ মেনে নিতে ইতস্তত করল অ্যানি। সম্ভাব্য সব রকম অভিজ্ঞতাই একজন সাংবাদিকের থাকা দরকার, তা সে যতই না কেন ভীতিকর বা বিভৎস হোক। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আর সময় পাওয়া গেল না। হাসতে হাসতে বুড়ির উন্মুক্ত বুকে একটা লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিল নূর আয়াং। অভিযুক্ত যুবককে ধরে থাকা গার্ডদের কি যেন একটা নির্দেশ দিল সে। রায় শুনে অকস্মাৎ বোবা মাছের মতো খাবি খেতে শুরু করলো বুড়ি। মনের আশা পূরণ হওয়ায় আনন্দে কি করবে ঠাওর করতে পারল না। উত্তেজনায় থরথর করে কেঁপে উঠল সে। জরাগ্রস্ত মুখে কুৎসিত হাসি, তারপর রোমহর্ষক একটা চিৎকার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। পারল না। অজ্ঞাতা হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো যুবকের দিকে। গার্ডরা আবার তাকে হাতের ঝাপটায় সরিয়ে দিল। যুবকের গা থেকে সব কাপড় ঘন ঘন হ্যাচকা টান দিয়ে ছিঁড়ে নিচ্ছে তারা। দেখতে দেখতে সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ল যুবক। শুধু হাত দুটো এক করে বাঁধা রয়েছে। ইতিমধ্যে ঘরের ভেতর এত লোক ঢুকেছে যে তিল ধারণেরও জায়গা নেই। সবকটা দরজা আর জানালায় উপচে পড়ছে মানুষের মাথা। উত্তেজনায় হাঁপাচ্ছে একজন, চিৎকার করে কথা বলছে। এমনকি ভাবলেশীন দুই যুবতী গালা নূর আয়াঙ্গের পাশে যারা বসে আছে তারাও যেন কিসের প্রতীক্ষায় চটপট করছে। পরস্পরের দিকে ঝুঁকে ফিসফিস করে কথা বলছে তারা। চুপি চুপি হাসছে, সরু চোখে নগ্ন উল্লাস। অভিযুক্ত যুবক নরম গলায় ফোলাচ্ছে। ঘন ঘন এদিক ওদিক তাকালো সে, যেন পালানোর পথ খুঁজল। তার নগ্ন শরীরে ফুটে রয়েছে সুগঠিত পেশি। ল্যাম্পের আলো চকচক করছে মধুরঙ্গা ত্বক। হাত দুটো পিছমড়া করে বাঁধা। তার উপর থেকে দৃষ্টি ছিঁড়ে আনবার চেষ্টা করলো হয়নি, কিন্তু পারল না। সম্মোহিতের মতো এক দৃষ্টি তাকিয়ে থাকলো। বন্দির সামনে বারবার লাফ দিল বুড়ি। হুপ হুপ আওয়াজ করলো, কখনো বসে কখনো দাঁড়িয়ে। বিভিন্ন কোণ থেকে উপভোগ করলো অসহায় শিকারের প্রতিক্রিয়া। বেড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলে, সেও তেমনই সন্তানের হত্যাকারীকে নিয়ে খেলছে। যুবকের মুখে থুতু ছেটালো সে। তার দিকে পেছন পেরে কাপড় তুলে নিতম্ব নাচালো। যুবকের নাকের পাশে পড়া থুতু গড়াতে গড়াতে নেমে এলো উদম বুকে, ঘন কালো চুলের উপর। প্লিজ মিস হুইস্পার, এবার তুমি যাও প্লিজ।
আবেদন জানালো প্রিন্স। দাঁড়াবার চেষ্টা করলো অ্যানি, কিন্তু পা নড়ল না। চোখের সামনে যা ঘটছে তা বাস্তব বা বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। আরো অবিশ্বাস্য লাগলো তার নিজের উপস্থিতি। অ্যানির উল্টো দিকে বসা গলা জুদাদের একজন কোমরের ঝোলা থেকে হাতড়ে একটা ড্যাগার বের করলো। খাপ থেকে মুক্ত করবার পর দেখা গেল ফলাটা শুরু, আর হাতলটা বুনো ষাঁড়ের শিং থেকে ছেঁচে তৈরি করা হয়েছে। বাঁধা হয়েছে তার দিকে। ফলার মাথা সামান্য একটু বাঁকা আর অসম্ভব ধারালো, লম্বায় প্রায় 1 হাত। বুড়ির দৃষ্টি আকৃষ্ট করবার জন্য চিৎকার করল সে। তারপর ঢ্যাগারটা মেজের উপর দিয়ে ছুঁড়ে দিল তার দিকে। বুড়ির পায়ের কাছে স্থির হলো ড্যাগার। আনন্দের আতিশায্যে আবার বোবা মাছের মতো খাবি খেতে শুরু করলো সে। তারপর গায়ে কাটা দেওয়া একটা চিৎকার ছেড়ে তুলে নিল সেটা। ড্যাগার উঁচিয়ে যুবকের দিকে ছুটে গেল ডাইনি বুড়ি। কোপ মারল কিন্তু না, শুধু ভয় দেখালো। যুবকের বগালের তলা দিয়ে বেরিয়ে গেল চকচকে ফলা। এভাবে বারবার যুবকের শরীরের বিভিন্ন অংশে লক্ষ্য স্থির করলো সে। ছুটে গেল, কোপ মারবার ভঙ্গি করলো, কিন্তু লাগলো না। সারাক্ষণ হাসছে সে, ঠোঁটের 2 কোণ থেকে লালা গড়াচ্ছে। প্রতিবার ছুটে যাওয়ার সময় দর্শকরা একযোগে চেঁচিয়ে উৎসাহ দিল তাকে। প্রহরীরা এখনো শক্ত করে ধরে আছে যুবককে। ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টায় মোচড় খাচ্ছে সে। ওদের 3জনেরই দৃষ্টি স্থির হয়ে আছে বুড়ির হাতে ধরা ড্যাগারের উপর। আবার আগের মতোই ড্যাগার উঁচিয়ে ছুটে এলো বুড়ি। এবার যুবকের হৃৎপিণ্ড বরাবর লক্ষ্য স্থির করেছে সে। কোপ মারল, সত্যি মারল, কিন্তু বুড়ির গায়ে জোর কম্বলে ভিতরে খুব একটা ঢুকলো না ফলা। হাড়ে লেগে পিছলে স্থান ছুট হলো। যুবকের পাঁজরের কয়েকটা সাদা হাড় বেরিয়ে পড়ল। পর মুহূর্তে হাড়গুলো লাল তাজা রক্তে ঢাকা পড়ে গেল। উল্লাসে মুকুর হয়ে উঠল গালারা। যুবকের উদ্দেশ্যে কুকুর আর বেড়ালের ডাক ছাড়ল তারা। শীষ দিল কেউ কেউ। মানুষ নয়, আক্ষরিক অর্থেই ওরা যেন একদল পশু। বারবার চেষ্টা করলো বুড়ি, আরো একবারও সে মিথ্যে ভান করছে না। আর একবারও সে মিথ্যে ভান করছে না। 2 প্রহরীর মাঝখানে হাত বাঁধা যুবক ধস্তাধস্তি করছে, আর হাসিতে ফেটে পড়ছে প্রহরীরা। ইতিমধ্যে বুড়ির ড্যাগার ধরা গোটা হাত আর মুখ রক্তে ভিজে গেছে। ড্যাগারের ডগা হৃৎপিণ্ড ভেদ করতে পারছে না দেখে অক্রোশে বুড়ির রাগের সঙ্গে আরো জোরে ড্যাগার চালালো সে। কিন্তু আগের মতো হৃৎপিণ্ডের চারধারে শুধু গভীর অগভীর দাগ আর গর্ত সৃষ্টি হলো। বুক ভেদ করতে পারল না। বুকে ঢোকাতে না পেরে এবার বুড়ি যুবকের মুখের দিকে মন দিল। প্রথম কোপে যুবকের নাক আর উপরের ঠোঁট দুফাক হয়ে গেল। পরবর্তী কোপ ছিঁড়ে দিল একটা চোখ। কোটরটা এক নিমেষে হয়ে উঠল গাঢ় রক্ত ভরা গর্ত। প্রহরীরা ছেড়ে দিতেই মেঝেতে পড়ে গেল যুবক। সঙ্গে সঙ্গে ছোট্ট একটা লাফ দিয়ে তার বুকে চেপে বসল বুড়ি, ঠিক যেন একটা কালো ভ্যাম্পায়ার। বুকে বসে যুবকের গলা কাটতে চেষ্টা করল সে। করাতের মতো ড্যাগার চালালো কণ্ঠনালীর উপর। অবশেষে এক সময় কার্টিড ধমনী বিস্ফোরিত হলো। লাফিয়ে বেরিয়ে এলো রক্তের মোটা দ্বারা। ভিজে একাকার হয়ে গেল বুড়ি, কালো আলখাল্লা আর চারিদিকের মেঝে। সেই পিচ্ছিল মেঝেতে গড়াগড়ি খেতে শুরু করলো শিকার আর শিকারী। দর্শকরা উন্মুক্ত উল্লাসে নাচতে শুরু করলো। এতক্ষণে নড়ে উঠল অ্যানি উইস্পার। ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো সিধে হলো সে। মানুষের নিরেট পাঁচিল ফুটো করে দরজার দিকে ছুটল। প্রচন্ড ভিড় ঠেলে কিভাবে সে বেরিয়ে এলো বলতে পারবে না। রাতের অন্ধকার ঠান্ডা উঠোনে নেমে হামাতে লাগলো সে, যেন 5 মাইল দৌড়ে এসেছে। বুঝতে পারছে ঘামে ভিজে গেছে তার ব্লাউজ, বমিটা গলায় উঠে আটকে আছে। একটা গাছের গায়ে হেলান দিয়ে কেঁদে ফেলল সে। ধীরে ধীরে বসে পড়ল গাছের গোড়ায়। তারপর বমি করলো। বমি করবার পরও কয়েক ঘন্টা কষ্ট পেল অ্যানি। আতঙ্কটা কোনো মতে ছাড়ল না তাকে। চোখে ঘুম আসতে দিল না। তার জন্য বরাদ্দ করা ঘরে একা শুয়ে থাকলো সে। ড্রাম পেটানোর আওয়াজ আর গালাদের কর্কশ গলার একগেয়ে গান শুনল, আর খানিক পর শিউরে উঠল। ঘুম এলো এক সময়, কিন্তু একটু পরই ছাড় পোকার কামড়ে জেগে উঠল অ্যানি। গা হাত চুলকাতে গিয়ে দেখলো চামড়া ফুলে গেছে। বাকি রাতটা নিতম্বিনীর ভেতর কুকুরে বসে থেকে কাটিয়ে দিল সে। গাড়ির হ্যাচ আর তলা দিয়ে ঠান্ডা পাহাড়ি বাতাস ঢুকে কাঁপিয়ে দিল ওকে। গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিলে কখন বোর হবে তার আশা বসে থাকলো।
ভোরের প্রথম আলো পুড়তে ইমার্জেন্সি রেশন ব্যাগ থেকে রান্না করা শুকনো মাংস আর বিয়ার বের করে খেলো অ্যানি। পশ্চিম খাদের ডাল বেয়ে রওনা হলো গাড়ি। ভানুর সঙ্গে দেখা করতে যাচ্ছে সে। ওখানে পৌঁছে রাতের আতঙ্ক সামান্য হলেও ছেড়ে গেল তাকে। অবিশ্বাস্য হলেও সত্যি, জার্মান ডাক্তারের চিকিৎসা এরই মধ্যে সুফল ফলতে শুরু করেছে। বানুর ক্ষতটা আগের মতো ভীতিকর লাগলো না, তবে এখনো দুর্বল সে, যদিও জ্বর ছেড়ে গেছে। রীতিমতো উৎফুল্ল দেখালো তাকে। অ্যানিকে বাস্তব জ্ঞান দান করবার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। লম্বা একটা দোচালার ভেতর অনেকগুলো লোহার বেড, নারী পুরুষ সব ধরনের রুগী রয়েছে আশপাশে। চারিদিকে কাশি আর যন্ত্রণার শব্দ। বেডের কিনারায় বসে বানুর একটা হাত ধরে রয়েছে অ্যানি। কাল রাতের দুঃস্বপ্নটার বর্ণনা দিয়ে হালকা করছে মন। নূরায়াং। অ্যানি থামতে ঘৃণার সঙ্গে উচ্চারণ করলো ভানু। একটা মরা খেকু। গাবিগুলো তার সাথে ছিল, তাই না? গাবি? বুঝতে পারল না অ্যানি। তারপর তার মনে পড়ল দুই যুবতীর কথা। কেন? ওদের তুমি? বানু বলল, বুক ভরা দুধ আছে এমন যুবতী মায়েদের খুঁজে বের করার জন্য নূর আয়াঙ্গের লোকেরা পাহাড় চষে বেড়ায়। বমি করবার ভাব দেখালো সে। নাটকীয় ভঙ্গিতে শিউরে উঠল। ও একটা পশু অ্যানি। তার প্রজারাও জানোয়ার। সেই রাজা সলোমনের যুগ থেকে ওরা আমাদের শত্রু। ওদের সাথে হাত মেলাতে হচ্ছে আমাদের সত্যি। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এরপর সে তার স্বভাব সুলভ নৈপুণ্যের সঙ্গে প্রসঙ্গ বদল করল। আজও কি তুমি খাদবে নামবে ওখানে? হ্যাঁ। একটা দীর্ঘ শ্বাস পেল বানু। ডাক্তার বলেছেন তোমার সাথে আমি যেতে পারবো না আরো বেশ কটা দিন। তুমি সুস্থ হও, তোমাকে আমি এসে নিয়ে যাব, বলল অ্যানি। আরে না, তার দরকার কি, বলল বানু। ঘোড়ার পিঠে আরাম বেশি, শর্টকাট রাস্তাটাও ব্যবহার করা যাবে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাদের মাঝখানে দেখতে পাবে আমাকে। তবে ইতিমধ্যে একটা কাজ করো ভাই, আমার পক্ষ থেকে গভীর ভালোবাসা জানিও আব্বাসকে। তাকে বলবে তার জন্য আমার হৃদয় ফোপাচ্ছে। বলবে কল্পনায় আমার কাছে তাকে আসতে হয়। সে এলে কি ঘটে তাকে কল্পনা করে নিতে বলো। আরও বলবে আমার চিন্তা চেতনায় তার হাঁটার শব্দ পাই আমি। হাসি চেপে গম্ভীর হলো অ্যানি। ঠিক আছে, বলবো। এই সময় দীর্ঘদেহী এক যুবক ঢুকলো দোচালায়। তার বয়স হবে 20 কি 22। পরনে বাদামি জ্যাকেট, অত্যন্ত সুদর্শন, চলাফেরায় স্মার্ট একটা ভাব। সোজা ওদের দিকে এগিয়ে এলো সে। এক নিমেষে বদলে গেল ভানু। ঠোঁট ফুলিয়ে চোখ আধ বোঝা করে গোঙ্গাতে লাগলো সে। যুবক এগিয়ে এসে অ্যামহারিক ভাষায় সান্ত্বনা দিল বানুকে। তার জ্বর আর ফালস রেড দেখলো। যুবক চলে যাবার সঙ্গে সঙ্গে আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠল বানু। চাপা হাসিতে কেঁপে কেঁপে উঠল তার শরীর। অ্যানির মাথাটা ধরে নিচের দিকে টানল সে। কানে কানে বলল, ঠিক পাহাড়ি ভোরের মতো সুন্দরও, তাই না? ডাক্তারি পড়ছে, কিছুদিনের মধ্যে বার্লিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে। কাল রাতে আমার কাছ থেকে প্রেমে পড়েছে ও। আমার পায়ের ব্যথা একটু কমলেই ওকে আমি প্রেমিক হিসেবে গ্রহণ করব। অ্যানির চেহারায় স্তম্ভিত বিষয় দেখে আবার তাড়াতাড়ি বলল, আরে না, স্থায়ীভাবে না, 2-4 দিনের জন্য, যতদিন না ঘোড়ায় চড়ে আব্বাসের কাছে ফিরতে পারি, এ আর কি। দেহরক্ষীদের নিয়ে ঘোড়ায় চড়ে এলো প্রিন্স হাসান সালে। ওরা বাইরে রোদে দাঁড়িয়ে থাকলো। মেয়ের কাছ থেকে বিদায় নিতে ভিতরে ঢুকলো প্রিন্স। তার গম্ভীর থমথমে মুখ মাত্র কয়েক মুহূর্তের জন্য নরম হলো মেয়েকে আলিঙ্গন করবার সময়। প্রিন্স দেখলো ভানু খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠছে। এরপর সে কথাটা বলল ওদেরকে। আমার গুপ্তচর খবর এনেছে শিবটারা যে কোনো মুহূর্তে হামলা করবে। আর ঠিক এই সময় আমি পড়ে আছি বিছানায়। প্রিন্স বলল, মিস উইস্পার, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়া দরকার তোমার। গিরিখাদের ঘোড়ায় বাবা অপেক্ষা করছেন। তুমি তাকে খবরটা দিয়ে সাবধান হতে বলবে। পকেট থেকে সোনালি পকেট ওয়াচ বের করে সময় দেখলো সে। আর কয়েক মিনিটের মধ্যে একটা প্লেন ল্যান্ড করবে ওখানে। সম্রাটের কাছে নিয়ে যাবে আমাকে। খুশি হতাম তুমি যদি আমার সঙ্গে ল্যান্ডিং ফিল্ড পর্যন্ত যেতে। মাথা ঝাঁকিয়ে রাজি হলো অ্যানি। ওখানে নূর আয়াঙ্গের লোকেরা জড়ো হয়েছে বলে চলল প্রিন্স। 1200 ঘোড়সওয়ার যোদ্ধা পাঠাতে রাজি হয়েছে সে। তারা তোমার পিছু নিয়ে যাবে। তাকে বাধা দিল বানু।
নূর আয়াঙ্গের ওই হায়নাগুলোর সাথে একা থাকবে অ্যানি? কি বলছো? ওরা তো ওদের আপন মাকেও খেয়ে ফেলবে। একটা হাত তুলে তাকে থামিয়ে দিল প্রিন্স। মৃদু হাসল। আমার নিজের বডিগার্ড থাকবে মিস উইসপারের সাথে। তারাও নিরাপত্তার দিকে কড়া নজর রাখবে প্রতিটা মুহূর্ত। ব্যাপারটা আমার পছন্দ হলো না, প্রতিবাদ করলো বানু। অ্যানির হাত ধরে মৃদু চাপ দিল সে। আমার কিছু হবে না বানু। ঝুঁকে তার গালে চুমু খেলো অ্যানি। পাহাড়ি মেয়েটা মুহূর্তের জন্য আলিঙ্গন করলো ওকে। আমি খুব তাড়াতাড়ি ফিরছি, ফিস ফিস করে বলল বানু। আমি না যাওয়া পর্যন্ত কিছু করো না। শেষ পর্যন্ত হয়তো মাইকেলেরই প্রথম সুযোগ পাওয়া উচিত। অসহিষ্ণু একটা শব্দ করে অ্যানি বলল, তুমি না আমার মাথাটা খারাপ করে দেবে। একবার এর কথা বলো, একবার ওর কথা বলো। হ্যাঁ, অভিযোগ স্বীকার করলো বানু। দুজনেই ওরা অত্যন্ত যোগ্য প্রেমিক। সেজন্যই তো তোমাকে পরামর্শ দেওয়ার জন্য কাছাকাছি আমার থাকা দরকার। প্রথম খণ্ড এখানেই সমাপ্ত। আরো গল্প উপন্যাস পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।